নমস্কার, আজকে আমরা আলোচনা করব অণুজীবের জগৎ এই অধ্যায়টি থেকে। প্রথমে জানতে হবে যে অণুজীব কাকে বলে। অণু মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আর জীব তো তোমরা জানো, অর্থাৎ যে সমস্ত জীবেদেরকে খালি চোখে দেখতে পাওয়া যায় না, অর্থাৎ যাদেরকে দেখবার জন্য মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়, সেই সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবেদেরকেই বলা হচ্ছে অণুজীব। তো এখানে আমরা এই কত ধরনের অণুজীব আছে, কি তাদের বৈশিষ্ট্য, এইগুলো সম্পর্কে জানব। তোমাদের বইতে দেখবে কতগুলো ছবি দেওয়া আছে, বিভিন্ন ধরনের অণুজীবের ছবি দেওয়া আছে, এগুলো তোমরা দেখবে। এমনিতে দেখো, আমরা যেখানেই থাকি না কেন পৃথিবীর সর্বত্রই কিন্তু অণুজীবেরা রয়েছে। তো সেটা হতে পারে জলে, হতে পারে স্থলে, হতে পারে বাতাসে, মাটিতে, সমস্ত জায়গাতেই থাকে অণুজীবেরা। তো যেরকম তোমরা যদি একটা পুকুরের জল বা এমনি জল সেটা কিছুটা পাত্রে ধরে নিয়ে সেটাতে যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি তোমরা দেখো, দেখবে জলের মধ্যে কিছু কিছু জিনিস ভেসে বেড়াচ্ছে, এরাই কিন্তু অণুজীব। আবার কিছু জায়গার ধরো মাটি তোমরা সংগ্রহ করলে, সেই মাটি সংগ্রহ করার পর তাকে যদি তোমরা খুব উচ্চ শক্তি সম্পন্ন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো, দেখবে কিছু কিছু জিনিস তোমরা পর্যবেক্ষণ করছো, এরাই হচ্ছে অণুজীব। তো পৃথিবীতে আজ অবধি যত ধরনের জীবের অস্তিত্ব লক্ষ্য করা গেছে, তাদের মধ্যে সব থেকে পুরনো হচ্ছে এই অণুজীবেরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু অণুজীবের ছবি, বিভিন্ন ধরনের অণুজীবের ছবি। তো সব থেকে পুরনো হচ্ছে এই অণুজীব, প্রায় 350 কোটি বা 3.5 বিলিয়ন বছর ধরে এরা পৃথিবীতে রয়েছে। কিন্তু তারপরে আসা বহু জীবের হয়তো অবলুপ্তি হয়ে গেছে, কিন্তু এই অণুজীবেরা রয়ে গেছে। দেখা যাবে যে আমরা প্রশ্বাসের সময় যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করি, তার অর্ধেক পরিমাণই এই বিশেষ ধরনের কিছু অণুজীব তৈরি করে থাকে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে অণুজীবের গুরুত্ব কতখানি রয়েছে জীবজগতে। আবার আমরা এই যে হাঁটাচলা করছি, অর্থাৎ আমাদের পায়ের তলাতে যে মাটি আছে, সেই মাটিতে হয়তো প্রায় 10 লক্ষ ধরনের অণুজীবেরা বসবাস করছে। আর 1 গ্রাম মাটিতে প্রায় 100 কোটি অণুজীব থেকে থাকে। এখন আমরা অণুজীবের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এখানে তোমরা অণুজীবের ছবি দেখতে পাচ্ছ। তো পৃথিবীর প্রায় সর্বত্রই এদেরকে পাওয়া যায়। সেটা হতে পারে মেরু অঞ্চল, হতে পারে মরু অঞ্চল, এবং বরফের স্তূপ, পুকুর, জলাভূমি, উষ্ণ প্রস্রবণ, এমনকি আমাদের জীবদেহের ভেতরেও, যেরকম উইপোকার খাদ্যনালীতে, আমাদের মানুষের খাদ্যনালীতে, বিভিন্ন জায়গাতে অণুজীব থাকতে পারে। অধিকাংশ অণুজীবেরই কিন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন, যেরকম আমাদেরও বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন। ইস্ট কিংবা টিটেনাস রোগ সৃষ্টিকারী অণুজীবেরা কম অক্সিজেন ঘনত্বেও কিন্তু বেঁচে থাকতে পারে। পরিবেশের কোনো কোনো স্থানে এই অক্সিজেনের ঘনত্ব বেশি হতে পারে, আবার কোথাও কম থাকতে পারে। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের বেঁচে থাকার জন্য একটা ভেজা স্যাঁতসেঁতে জায়গার প্রয়োজন হয়। এদের কেউ কেউ আবার পচা গলা বস্তু থেকে, ওই বিভিন্ন ধরনের পচা গলা বস্তু থেকে খাবার সংগ্রহ করে। যেরকম জীবদেহের নানা অঙ্গে এরা থাকতে পারে এবং বেঁচে থাকার জন্য সেখান থেকে এরা খাদ্য গ্রহণ করে। আবার কেউ কেউ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে, এমনিতে সাধারণত বেশিরভাগ অণুজীবেরা 25 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে তাড়াতাড়ি বাড়ে এবং বেঁচে থাকতে পারে। আবার কোনো কোনো অণুজীব, যাদেরকে থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলছে, এরা কাছাকাছি তাপমাত্রাতে বা তারও বেশি তাপমাত্রাতে এরা বেঁচে থাকতে পারে। এদেরকে বলা হচ্ছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। তো এরা এই তাপমাত্রাতে বংশবৃদ্ধিও করতে পারে। তো এই থার্মোফিলিক ব্যাকটেরিয়ারা কোথায় থাকে?
উষ্ণ প্রস্রবণের জলে বা গভীর সমুদ্রের গরম জল বেড়াবার উৎসের কাছাকাছি, যাকে বলা হচ্ছে হাইড্রোথার্মাল ভেন্ট, এই হাইড্রোথার্মাল ভেন্টের কাছাকাছি স্থানে এই থার্মোফিলিক ব্যাকটেরিয়ারা থাকে। তো আরেকটা এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এই অণুজীবীদেরকে দেখবার জন্য অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়। তো মানে কিছু কিছু ক্ষেত্রে অণুবীক্ষণ যন্ত্রেতে দেখবার জন্য এদেরকে কতকগুলো বিশেষ রঙের সাহায্যে এদেরকে রাঙিয়ে নিতে হয়। এই রঙগুলোকে বলা হচ্ছে স্টেইন। আর এই যে এই জীবেদেরকে রাঙিয়ে নেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হচ্ছে স্টেইন। এখন আমরা পড়ব যে অণুজীবের টাইপস, অর্থাৎ অণুজীব কত ধরনের হয়ে থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অণুজীব প্রধানত 4 ধরনের হয়ে থাকে, যেরকম ব্যাকটেরিয়া, আর্দ্র প্রাণী বা প্রোটিস্টা বা প্রোটোজোয়া, আর 3 নম্বর হচ্ছে ছত্রাক বা ফাঙ্গি, 4 নম্বর হচ্ছে শৈবাল বা অ্যালগি। তো এই 4 ধরনের অণুজীবেরা থাকে। এখানে তোমরা অণুজীবেদের কিছু ছবি দেখতে পাচ্ছ, যেরকম কিছু ব্যাকটেরিয়ার ছবি। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমরা আস্তে আস্তে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পড়ব। তারপরে কিছু আদ্য প্রাণীর ছবি, মানে প্রোটোজোয়ার কিছু ছবি দেখতে পাচ্ছ বা প্রোটিস্টার। নেক্সট হচ্ছে কিছু ছত্রাকের ছবি দেখতে পাচ্ছ, ফাঙ্গির ছবি দেখতে পাচ্ছ, আর কিছু এখানে শৈবালের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো এখন প্রথমে আমরা পড়ব ব্যাকটেরিয়া সম্পর্কে। এখানে তোমরা ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছ। এবারে ব্যাকটেরিয়ার কতগুলো বৈশিষ্ট্য পড়ব। জীবজগতে কোষীয় জীবেদের মধ্যে আকারে সবথেকে ছোট এবং কোষীয় গঠনের দিক থেকে অন্যতম এই ব্যাকটেরিয়া। এরা বিভিন্ন ধরনের হতে পারে, যেরকম কমা আকৃতির হতে পারে, আবার যেরকম প্যাঁচানো আকৃতির হতে পারে, মানে স্ক্রুয়ের মতো প্যাঁচানো, বা গোলাকার আকৃতি, এরকম বিভিন্ন রকমের হতে পারে। এদের কোষ প্রাচীর থাকলেও সেটা কিন্তু উদ্ভিদ কোষের মতো নয়। আর এদের প্রকৃত নিউক্লিয়াস থাকে না, এই প্রকৃত নিউক্লিয়াসের পরিবর্তে থাকে প্যাঁচানো ডিএনএ। তো নেক্সট হচ্ছে এর একক পর্দা দ্বারা আবৃত কোনো অঙ্গাণু, যেরকম মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড ইত্যাদি এদের থাকে না। তোমরা কোষের যে চ্যাপ্টারটা, সেই কোষের চ্যাপ্টারে তোমরা বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু সম্পর্কে পড়েছো, যেরকম মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম এইগুলো। তবে পর্দাবিহীন অঙ্গাণু রাইবোজোম থাকে। তো আন্তোফন লিভেনহিক 1674 সালে হল্যান্ডের এক লেন্স এবং অণুবীক্ষণ যন্ত্র প্রস্তুতকারক তো ইনি সর্বপ্রথম নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেন। এরপর ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্কের টিকা ও জার্মান বিজ্ঞানী রবার্ট কখ নানা রোগ সৃষ্টিতে, যেরকম যক্ষা, কলেরা, এই ধরনের যে রোগগুলো আছে, তো এই ধরনের রোগ সৃষ্টিতে ব্যাকটেরিয়ার ভূমিকা আবিষ্কার করেন। এরপর 1828 খ্রিস্টাব্দে এরেনবার্গ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। তো বর্তমানে ব্যাকটেরিয়াকে মোনেরা গোষ্ঠীভুক্ত করা হয়েছে। নেক্সট আমরা পড়ব প্রোটিস্টা সম্পর্কে, অর্থাৎ আদ্য প্রাণী সম্পর্কে। এখানে তোমরা আদ্য প্রাণীর ছবি দেখতে পাচ্ছ, অ্যামিবার ছবি। তো এদের দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত। আমরা জানি যে অ্যামিবা এককোষী, এদের এখন প্রোটিস্টা বলা হয়ে থাকে, এবং কোষে এক বা একাধিক এদের নিউক্লিয়াস থাকতে পারে। এরাও বিভিন্ন ধরনের হয়, যেরকম গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, লম্বা আকৃতির হতে পারে। তো এরা কিভাবে বাস করে? এরা স্বাধীনভাবে একা থাকে, আবার অনেক ক্ষেত্রে অনেকে মিলে একসাথে কলোনির মতো গঠন করেও থাকতে পারে। আবার কেউ কেউ পোষক কোষের মধ্যে থেকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। এরা চলাচল কিভাবে করে? কারো দেহে ক্ষণপদ, আমরা জানি যে অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ বা সিউডোপোডিয়া। তো ক্ষণপদ সৃষ্টি করতে পারে। আবার কারুর দেহে চাবুকের মতো ফ্ল্যাজেলা, যেরকম ইউগ্লিনার ক্ষেত্রে থাকে চাবুকের মতো ফ্ল্যাজেলা, বা চুলের মতো সিলিয়া, যেরকম প্যারামিসিয়ামের ক্ষেত্রে সিলিয়া দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে এদের গমনাঙ্গ এবং এগুলো হচ্ছে এদের বৈশিষ্ট্য। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে
ছত্রাক। এখানে তোমরা ইস্টের ছবি দেখতে পাচ্ছ। তো এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত করা যায় না। এদের দেহ এককোষী, গোলাকার, মানে বিশেষ মেনলি ইস্টের দেহ দেখতেই পাচ্ছ তোমরা, গোলাকার, গোল আকৃতির হয়। তো সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি। এই সরু সুতোর মতো অংশকে বলা হচ্ছে হাইফি। হাইফি কি হয়, মাঝে বেশিরভাগ ক্ষেত্রে অনেক শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায় এবং এই নিজেদের মধ্যে একটা জট পাকিয়ে যায়। এই গঠনটাকে বলা হচ্ছে মাইসেলিয়াম। এই জট পাকানো গঠনটাকে বলা হচ্ছে মাইসেলিয়াম। তো মিউকর, পেনিসিলিয়াম ছত্রাকে এই ধরনের গঠন দেখতে পাওয়া যায়। তো নেক্সট হচ্ছে এদের কোষে কোষ প্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণু থাকলেও এদের কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না, যার জন্য এরা নিজেদের দেহে নিজেরা খাদ্য তৈরি করতে পারে না। এদের কোষ প্রাচীর সবুজ উদ্ভিদ কোষের মতো হয় না। তো এরা কোথায় বাস করে? এরা জলে, স্থলে, আলোর উপস্থিতি বা অনুপস্থিতিতেও এরা বাস করতে পারে। আচ্ছা, নেক্সট পড়ব শৈবাল সম্পর্কে। এখানে তোমরা শৈবালের ছবি দেখতে পাচ্ছ, যেরকম স্পাইরোগাইরার ছবি দেখা যাচ্ছে। তো এদের দেহের বিশেষ বৈশিষ্ট্যগুলো জানবো। এদের দেহকেও ছত্রাকের অনুরূপ মূল কাণ্ড পাতায় আলাদাভাবে বিভক্ত করা যায় না। এদের দেহ এককোষীয় হতে পারে বা বহুকোষীয় হতে পারে। অনেক ক্ষেত্রে আবার একাধিক কোষ পরস্পর যুক্ত হয়ে একটা বলের মতো গোলাকার গঠন তৈরি করে। এককোষী যেরকম ক্ল্যামাইডোমোনাস, আবার মানে ক্ল্যামাইডোমোনাস এককোষী কিন্তু কোষগুলো পরস্পর যুক্ত হয়, যেরকম ভলভক্স। বহুকোষী স্পাইরোগাইরা এরকম আছে। তো এদের কোষে কোষ প্রাচীর, নিউক্লিয়াস এবং নানা অঙ্গাণু থাকে। এরা নানা আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকায় এরা নিজেদের দেহের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এদের স্বাভাবিক বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন হয় এবং এরা প্রধানত জলে থাকে। নেক্সট এবার আমরা পড়ব ভাইরাস সম্পর্কে। এখন তোমরা ভাইরাস কথাটার সঙ্গে খুব পরিচিত হয়ে গেছো, তো মানে বর্তমান পরিস্থিতির কারণে। তো প্রথম এই ভাইরাসের উৎপত্তি, মানে ভাইরাসের কথা আমরা জানলাম কিভাবে? তো বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 সালে বসন্ত রোগ সম্পর্কে গবেষণা করেন এবং সেই গবেষণা থেকেই আমরা এই ভাইরাসের কথা জানতে পারি। তারপর 1940-এর দশকে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে ভাইরাসকে সেইভাবে দেখা হয়ে ওঠেনি। সাধারণ অণুবীক্ষণে ভাইরাস দেখা যায় না। ভাইরাস কথাটার অর্থ হচ্ছে বিষ। তো এদের বৈশিষ্ট্য পড়ব। এদের সেরকম ভাবে কোনো কোষীয় গঠন থাকে না। এদের দেহে কোনো কোষ আবরণী, সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস থাকে না। পরিবর্তে দেহের বাইরে প্রোটিনের তৈরি খোলক আর ভেতরে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, আরএনএ থাকে। এরা সবাই পরজীবী বা রোগ সৃষ্টিকারী হয় এবং এদের একটা পোষক জীবদেহ দরকার হয়, জীবকোষ দরকার হয় বেঁচে থাকার জন্য। কেবলমাত্র পোষক জীবকোষে যখন এরা প্রবেশ করে তখনই এদের মধ্যে জীবনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আর পোষক কোষের বাইরে যখন থাকে তখন কিন্তু এরা জ্বরের ন্যায় আচরণ করে। তাই ভাইরাসের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হিসেবে পরিগণিত হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে কিছু কিছু জীবজগতের মানে কিছু কিছু জীবাণুর সঙ্গে জীবজগতের যে আন্তঃসম্পর্ক সেটা জানবো। যেরকম কিছু কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ আছে, সেগুলো কি জানবো। ভাইরাস ঘটিত রোগ আছে কি জানবো। কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেরকম ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে যক্ষা, কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আবার নিউমোনিয়াও ব্যাকটেরিয়া ঘটিত রোগ হতে পারে। আবার ভাইরাস ঘটিত রোগ নিউমোনিয়াও হতে পারে। ইনফ্লুয়েঞ্জা, পক্স, মাম্পস, হ্যাঁ, মিজলস মানে হাম, এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। বা ডেঙ্গু, এইডস, এইগুলো হচ্ছে ভাইরাস ঘটিত। নেক্সট হচ্ছে আদ্য প্রাণী ঘটিত কিছু রোগ, যেরকম অ্যামিবিয়াসিস, জিয়ারডিয়াসিস, ম্যালেরিয়া, এগুলো হচ্ছে আদ্য প্রাণী ঘটিত রোগ। তোমরা ম্যালেরিয়া জানো যে ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। কিছু ছত্রাক ঘটিত রোগ, যেরকম ধরো দাঁত, হাজা, ছুলি, তারপরে
নাক কান গলার বিভিন্ন ধরনের রোগ, এগুলো হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। এবারে যে এগুলো ছাড়াও মানুষের দেহে কোন পথ দিয়ে কোন কোন রোগের জীবাণু মানে অণুজীব প্রবেশ করে সেরকম একটা তোমাদের ছক দেওয়া আছে। যেরকম পানীয় জলের মাধ্যমে হতে পারে ডায়রিয়া, হাঁচি কাশির সময় যে সংক্রামিত বায়ু শ্বাস গ্রহণের মাধ্যমে সুস্থ ব্যক্তির দেহে জীবাণু প্রবেশ করে যায়, যেরকম যক্ষা, ইনফ্লুয়েঞ্জা। আবার খাদ্যের মাধ্যমে অ্যামিবিয়াসিস, রক্ত সঞ্চালনের মাধ্যমে হেপাটাইটিস হতে পারে, এইডস হতে পারে এইরকম। আবার বাহকের মাধ্যমে হচ্ছে ম্যালেরিয়া এই বা টাইফয়েড এই ধরনের রোগ হতে পারে। আবার অন্যান্যভাবে হচ্ছে এইডস হতে পারে বা এরকম কিছু কিছু রোগ আছে যেগুলো অন্যান্যভাবে হয়ে থাকে। নেক্সট এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এদের সম্পর্ক, জীবজগতের সঙ্গে এদের সম্পর্ক। নেক্সট হচ্ছে যে কোনো কোনো রোগের জীবাণু জীবদেহে প্রবেশের পর বিভিন্ন অঙ্গের কোষের মধ্যে প্রবেশ করে, যেরকম ম্যালেরিয়া তোমরা পড়েছো। তো আবার কি হয় না, এই জীবাণু যখন জীবদেহে প্রবেশ করে তখন কিন্তু জীবেদের ক্ষতি সাধন করে, যার জন্য এদের যে ধর্মটা তাকে বলা হচ্ছে পরজীবিতার ধর্ম প্রকাশ পায় এদের মধ্যে। আবার সবসময় যে ব্যাকটেরিয়া ক্ষতিকরই হয়, উপকারী হয় না তা কিন্তু নয়। অনেক সময় ব্যাকটেরিয়া ঘটিত রোগে আক্রান্ত ব্যক্তিকে যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে তার যে সমস্যা হয়েছে সেই রোগ অনুযায়ী তিনি ওষুধ দেন এবং তার সঙ্গে কিছু ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ওষুধও দেন। তাহলে কি তিনি রোগ দেখে বুঝতে পারলেন যে তার ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়েছে শরীরে? তা কিন্তু নয়। এই যে তিনি কোনো অ্যান্টিবায়োটিক দিচ্ছেন যার ফলে ওই ব্যাকটেরিয়া, অপকারী ব্যাকটেরিয়া মারা যাচ্ছে, তার সঙ্গে কিন্তু আমাদের দেহে কিছু উপকারী ব্যাকটেরিয়াও মারা যায় এবং সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের দেহে এই ভিটামিন বি কমপ্লেক্স সংশ্লেষ করতে সাহায্য করে। তাই হঠাৎ করে যদি যেন ভিটামিন বি কমপ্লেক্সের না অভাব দেখা দেয় শরীরে, তাই তিনি ভিটামিন বি কমপ্লেক্সের ওষুধ দিয়ে থাকেন। আমাদের রক্তের কোষ, লোহিত রক্তকণিকার ভেতরে থাকা হিমোগ্লোবিন তৈরিতে এই ভিটামিন বি কমপ্লেক্স কাজে লাগে, তো এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া ধরো যে শিম্বগোত্রীয় যে ডাল ধরনের যে উদ্ভিদগুলো আছে, যেরকম মটর, শিম, বিন, এইগুলোর ক্ষেত্রে অর্বুদে কি থাকে, রাইজোবিয়াম নামক এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে, যারা বাতাস থেকে মুক্ত নাইট্রোজেনকে সংগ্রহ করে এবং সেই নাইট্রোজেন পরবর্তীকালে মাটিতে ফিরিয়ে দেয় বা উদ্ভিদের প্রয়োজনে লাগে। তো এদেরকে উপকারী ব্যাকটেরিয়া বলা হচ্ছে। এছাড়া আমাদের অন্ত্রে থাকে ই কোলাই বা এস্চেরিকিয়া কোলাই। তো এই এস্চেরিকিয়া কোলাই কি করে না, ভিটামিন বি12 সংশ্লেষে সক্ষম। তো এইরকম কিছু কিছু রয়েছে। এছাড়া মিথজীবিতার কিছু সম্পর্ক, যেরকম আমরা জানি যে ছত্রাক এবং শৈবালের সহাবস্থানকে বলা হচ্ছে লাইকেন। এরা ছত্রাক কি করে না, ছত্রাকের দেহে তোমরা তো জেনেইছো যে ছত্রাকের দেহে ক্লোরোপ্লাস্ট থাকে না, যার জন্য এরা নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে না এবং জল, খনিজ লবণ এরা কি করে, সংগ্রহ করে শৈবালকে দেয়। আর শৈবালের দেহে থাকে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের সাহায্যে কি করে না এরা খাদ্য তৈরি করে, যার কিছুটা ভাগ ছত্রাকও পায়। তার মানে এরা দুজনেই দুজনের থেকে উপকৃত হয়। এই সম্পর্ককে বলা হচ্ছে মিথজীবিতার সম্পর্ক, আর এই লাইকেনকে বলা হচ্ছে মিথজীবী জীব। আর লাইকেন কি? লাইকেন হচ্ছে ছত্রাক এবং শৈবালের সহাবস্থান। আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আবার আমরা আলোচনা করব। তো যেরকম আমি একটা কোশ্চেন দিয়ে থাকি যে দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম উল্লেখ করো। দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম উল্লেখ করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।